মহিলারূপ্য নগরে বাস করত এক বণিক। তার নাম বর্ধমান। সপ্তডিঙা সাজিয়ে সে দেশে বিদেশে বাণিজ্য করে বেড়ায়। বর্ধমান একদিন বন্ধুদের সঙ্গে নিয়ে মথুরার দিকে রওনা হলো। বর্ধমানের ঘরে ছিল দুটি জোয়ান ষাঁড়, সঞ্জীবক আর নন্দনক তাদের নাম। মথুরায় যাওয়ার পথে তাদেরই সে গাড়িতে জুতে নিল। চলতে চলতে দিন কতকের মাথায় তারা মথুরার কাছাকাছি পৌঁছে গেল। এমন সময় ঘটল বিপদ। চলতে চলতে যমুনার জলা জমিতে পা পুঁতে গেল সঞ্জীবকের। গাড়োয়ান বলল, পাটা মনে হচ্ছে একেবারে মুচকে গেছে। কিন্তু 3 দিনেও সঞ্জীবক উঠে দাঁড়াতে পারল না। সে সঞ্জীবকের জন্য কয়েকজন পাহারাদার ঠিক করে সমস্ত দলটিকে নিয়ে চলে গেল। 2 দিন পরেই মথুরায় এসে পাহারাদারেরা খবর দিল, সঞ্জীবক বেচারা মারা গেছে। সে অনেক খরচ করে ভালো পুরোহিত দিয়ে সঞ্জীবকের শ্রাদ্ধ শান্তি করালো। তারপর বেচা কেনা শেষ করে দেশে ফিরে এলো। এদিকে সঞ্জীবকের আয়ু কিন্তু ফুরোয়নি। কদিনের মধ্যে তার পা ভালো হয়ে গেল। কোনো রকমে উঠে সে একদিন যমুনার ধারে গেল। সেখানে পান্নার মতো কচি কচি ঘাসের ডগা খেয়ে তার শরীর আবার আগের মতো তেজিয়ান হয়ে উঠল। পিঠের মস্ত কুঁজে ঢেউ খেলিয়ে সে তখন মনের সুখে যমুনার পাড়ে ঘুরে বেড়ায় আর শিং দিয়ে ঢুঁ মেরে উইঢিবির ধুলো ওড়ায়। আর থেকে থেকে আষাঢ়ের মেঘের মতো গর্জন করে ওঠে। সেদিন হয়েছে কি, বনের পশুদের রাজা সিংহ, তার নাম পিঙ্গলক, দলবল নিয়ে যমুনায় জল খেতে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। দূর থেকে ভেসে আসা সঞ্জীবকের গম্ভীর আওয়াজ তার কানে গেছে। সেই শব্দে পিঙ্গলকের বুক ধুরধুর করে উঠল। তার আর যমুনার জলে নামার সাহস হলো না। ঘন একটা ঝোপের আড়ালে এসে আস্তে আস্তে বসে পড়ল। তার সঙ্গের মন্ত্রী, পাত্র, মিত্র, চর, অনুচর এরাও সবাই কিছু বুঝতে না পেরে একে একে বসে পড়ল রাজাকে ঘিরে। এখন সিংহের পেছনে সবসময় ঘুরঘুর করত 2 শেয়াল। এরা এক মন্ত্রীর ছেলে, চাকরি গেছে। হারানো চাকরি ফিরে পাবার ধান্দায় এখন দূরে দূরে ঘুরঘুর করে। তাদের একজনের নাম কর্টক, অপরজন দমনক। পিঙ্গলকের ব্যাপারটা তাদের নজরে পড়ল। দমনক কর্টকের কানে কানে চুপি চুপি বলল, ব্যাপার কি? জল খেতে এসে মহারাজ এমন ভয় পেলেন কেন? কর্টক বলল, ব্যাপার জেনে কাজ কি, যেতে দাও, ও নিয়ে মাথা ঘামিও না। দমনক বলল, তা বললে হয়, এমন একটা সুযোগ হাতছাড়া করা যায় না। মহারাজ খুবই ভয় পেয়েছেন, বুঝতে পারছি। কর্টক বলল, কি করে বুঝলে? দমনক বলল, হে আর জানাজানি কি আছে, মুখের হাব ভাব, চলন বলন, ইশারা, নড়াচড়া এসব দেখেই মনের ভাব আঁচ করা যায়। বুদ্ধির জোরে মহারাজের ভয় ভাঙিয়ে ওকে বশ করে মন্ত্রীর চাকরিটা আবার বাগাবো। কর্টক বলল, বেশ, যাও, আমি এখানেই রইলাম। পিঙ্গলক মাটির দিকে তাকিয়ে ভাবছিল, কি করা যায়। এমন সময় চোখ তুলে তাকিয়ে দেখে সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে দমনক। পিঙ্গলক খুশি হয়ে বলল, আরে এসো এসো, অনেক দিন বাদে দেখা, কেমন আছো তোমরা? দমনক সামনে এগিয়ে বলল, আমাদের আর থাকা মহারাজ, বেঁচে আছি এই পর্যন্ত। আপনাকে একটা কথা বলবার ছিল।
কথাটা একটু গোপন। পিঙ্গলক চোখের ইশারায় বাঘ, চিতা, নেকড়ে যারা ছিল আশেপাশে তাদের সবাইকে সরিয়ে দিল। দমনক আরও কিছুটা সামনে এগিয়ে নিচু গলায় বলল, জল খেতে গিয়ে ফিরে এলেন কেন? পিঙ্গলক বলল, হো কিছু না, এমনি, এখনো তেমন তেষ্টা পাইনি তো তাই। দমনক বলল, যদি বলার মতো না হয় তাহলে থাক। পিঙ্গলক ভাবল, এ তো বেশ যোগ্য লোক দেখছি, মনের কথা ঠিক আঁচ করেছে, এর কাছে তাহলে বলা যায়। এই ভেবে বলল, আচ্ছা দমনক, দূর থেকে একটা বিকট আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? দমনক বলল, হ্যাঁ পাচ্ছি, কিন্তু তাতে কি? পিঙ্গলক বলল, আমি আর এ বনে থাকছি না। দমনক বলল, সে কি, কেন? পিঙ্গলক বলল, যার আওয়াজ শুনেই ভয়ে প্রাণ উড়ে যাচ্ছে, তার চেহারাখানা কিরকম হতে পারে একবার ভেবে দেখেছ? দমনক গালের একপাশে হেসে বলল, মহারাজ, শব্দ শুনেই ভয় পেয়ে গেলেন? পিঙ্গলক বলল, বলছো তো, ওদিকে প্রজারা যে ভয়ে আধমরা হয়ে পালাবার জোগাড় করছে। দমনক বলল, ওদের আর দোষ কি বলুন, প্রজারা যেমন দেখবে তেমনই তো হবে। যাক, আপনি কিছু ভাববেন না, এখানেই অপেক্ষা করুন, আমি খোঁজ করে আসছি কিসের শব্দ, কি বৃত্তান্ত, তারপর যেমন অবস্থা তেমন ব্যবস্থা। পিঙ্গলক বলল, বলো কি, তুমি সেখানে যাবে? দমনক বলল, মহারাজ, 7 পুরুষ আপনার গোলামি করে এসেছি, আপনার জন্য না করতে পারি এমন কাজ নেই। এই বলে দমনক সঞ্জীবকের গর্জন যেদিক থেকে আসছিল সেদিকে রওনা দিল। পিঙ্গলক তখন ভাবতে লাগলো, ঝুঁকের মাথার সব কথা ওকে বলে ফেললাম, কাজটা কি ঠিক হলো? ওর চাকরি খেয়েছি, সেই রাগে যদি কিছু টুতি করে বসে। পিঙ্গলক দুরু দুরু বুকে দমনকের আসার পথের দিকে চেয়ে বসে রইল। এদিকে দমনক শব্দ ধরে এগিয়ে দেখল একটা ষাঁড়। তখন খুশি হয়ে ভাবল, ভালোই হলো, এর সঙ্গে ভাব জমিয়ে কাজে লাগাতে হবে, তাহলেই পিঙ্গলক সুরসুর করে আমার হাতের মুঠোয় চলে আসবে। হাজার বন্ধু হলেও বিপদে না পড়লে রাজা মন্ত্রীর কথা কানে নেয় না। এই ভাবতে ভাবতে দমনক ফিরে এলো পিঙ্গলকের কাছে। পিঙ্গলক বলল, কি খবর, কেমন দেখলে? দমনক গম্ভীর মুখে বলল, মহারাজ, যা দেখলাম তাতে ভয় হবার কথাই বটে। বড়রা সামান্য লোকের উপর রাগ করেন না, তাই হয়তো তিনি আমাকে মেরে ফেলেননি। তবে মহারাজ, আপনি যদি বলেন তাকে আপনার পায়ের কাছে এনে ফেলতে পারি। পিঙ্গলক উঠে দাঁড়িয়ে বলল, তা যদি পারো তাহলে আজ থেকে তুমিই আমার মন্ত্রী, রাজ্য, রাজা, প্রজা সবার ভার তোমার হাতেই তুলে দেব। তখন দমনক ছুটে চলে গেল যমুনার ধারে। গলা চড়িয়ে হেঁকে বলল, এই পাজি ষাঁড়, তখন থেকে গাঁক গাঁক করে ডাক ছাড়ছ, তোমার প্রাণে কি ভয় ডর নেই? শিগগির চলো, আমার মনি পিঙ্গলক তোমাকে ডাকছে। শুনে সঞ্জীবক বলল, কে পিঙ্গলক, কোথায় থাকে? দমনক বলল, এই বনে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছ, আর বনের রাজা মহারাজ সিংহ পিঙ্গলককে তাই জানো না? ওই তো বটের তলায় মহারাজ সাঙ্গপাঙ্গ নিয়ে বসে রয়েছেন। শুনে সঞ্জীবকের ভয়ে বুক দুরু দুরু করে উঠল। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সঞ্জীবক বলল, ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সজ্জন, তোমার সঙ্গে প্রভুর কাছে যাচ্ছি, চলো
তবে তিনি যাতে আমার ওপর সন্তুষ্ট থাকেন সেটি তোমায় করে দিতে হবে। দমনক বাঁকা হেসে বলল, এই তো বুদ্ধিমানের মতো কথা। তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি মনিবের সঙ্গে কথা বলে তোমায় নিয়ে যাবক্ষণ। সঞ্জীবক শুকনো মুখে দাঁড়িয়ে রইল। দমনক লাফাতে লাফাতে চলে এলো পিঙ্গলকের কাছে। বলল, মহারাজ, জানোয়ারটি যে সে নয়, খোদ শিব ঠাকুরের বাহন ষাঁড়। কৈলাস ছেড়ে যমুনার তীরে থাকবে বলে চলে এসেছে। পিঙ্গলক বলল, ডাক শুনেই আমি বুঝেছিলাম হোমরা চোমরা কেউ হবে। শিব ঠাকুরের বাহন ছাড়া কোনো ঘাস খেকো কি এইরকম হিংস্র জন্তু ভরা বনে নির্ভয়ে গর্জন করতে করতে ঘুরে বেড়াতে পারে? তা তুমি কি বললে শুনি? দমনক বলল, বললাম আমাদের প্রভু পিঙ্গলক হচ্ছেন দেবী চণ্ডিকার বাহন। যখন এখানে এসেছেন তখন আপনি আমাদের অতিথি। চলুন তাহলে, প্রভুর সঙ্গে ভাইয়ের মতো এক জায়গায় থাকবেন। তিনি বললেন, তোমার প্রভু পিঙ্গলক আমায় অভয় দিচ্ছেন তো? এখন মহারাজ যা বলেন। শুনে পিঙ্গলক খুশি হয়ে দমনকের পিঠ চাপড়ে বলল, বাহ, ঠিক আমার মনের কথাটি বলেছ। তোমারই মন্ত্রী হওয়া সাজে। যাও, তাকে গিয়ে বলো আমি তাকে অভয় দিচ্ছি। তিনি আমাকে অভয় দিচ্ছেন তো? যত তাড়াতাড়ি পারো তাকে নিয়ে চলে এসো।